পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আম পাকে। শরৎ বোস রোডের পোস্ট অফিসের একটা কথা উল্লেখ করেছে, যেখানে তুমি নাকি লাইনে দাঁড়িয়ে তুমি বইও পড়তে এবং তোমার মাও থাকতো। এই ঘটনাটা একটু শুনি। এটা পাওয়া গেল, এটাও পেয়েছি আমি খুঁজে, অনেক খুঁজে পেয়েছি। এটা মানে বলার পরে আমার মনে পড়লো, আমিও প্রায় ভুলতে বসেছিলাম। চিকুনগুনিয়া হয়েছে, ভাইজাগে শুট করতে গেছি, আমার ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে, জ্বর হচ্ছে 104, তাই নিয়ে 10 দিন শুট করেছি। মোদ্দা কথা যেটা, 15 থেকে 19 তারিখ হাউসফুল বিকেলে দেখুন ফুল গোলমাল, ঠিক বিকেল 4টায় কালার্স বাংলা সিনেমাতে। বাংলার এত সেরা সেরা ভাঁড়, সেই জায়গায় তুমি একজন। 90 দশক থেকে শুরু করে আজ অব্দি তুমি যে কাজ করে এসছো, তোমার আর সারাউন্ডিং 4-5 জন যারা কলাকুশলীরা আছে, তাদের থেকে আলাদা দেখানোর জন্য তুমি কি R&D করেছিলে এতদিন, বা কি করো? এই না, অভিনয়টা ওই রকম একেবারেই প্রোডাক্ট বিক্রির মতো নয় যে আমি আগে মার্কেট সার্ভে করবো, তারপর দেখবো যে চারপাশে আর কি কি চলছে, তার থেকে কিভাবে অনন্য হয়ে ওঠা যায়। অভিনয়টা একটা ভীষণ প্রাথমিকভাবে নিজেও উপভোগ করার জায়গা, এবং সেখানটায় আমি থিয়েটার থেকে এসেছিলাম, তো তখন আমাকে আলটিমেটলি কপালে কি তকমা সেটা দেওয়া হবে সেটা আমি তৈরি ছিলাম না। অভিনেতা তকমা সেটা দেওয়া হোক, এটা আমি তখনও চাইতাম, এখনও চাই। এবং আমার বরাবরের জন্যেই যেটা সুবিধে হয়েছিল সেটা হচ্ছে ওই থিয়েটারের জন্যেই, এবং তখন প্রচুর টেলিফিল্মস হতো, তাতে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে করতে কমার্শিয়াল ছবিতে যে নেগেটিভ বা কমেডির আলাদা করে একটা ট্যাগিং আমার সাথে হচ্ছে, সেটা সম্বন্ধে শুরুর দিকটা আমি খুব সচেতন ছিলাম না। ওরে মজা পেতাম, আমার মনে হতো একটা নেগেটিভ ক্যারেক্টারের সাথে আমি যদি আর একটু মজা মিশিয়ে দিতে পারি, তাহলে আমার নিজেরও কাজ করার বাড়তি জায়গা থাকবে, দর্শকের কাছেও ইন্টারেস্টিং করা যাবে, বাচ্চাদের কাছে লোভনীয় করা যাবে, তাদের একটু দেখতে মানে বিভৎসতা তো বাচ্চাদের জন্য খুব ভালো রস নয়, কাজেই সেটাকে তখন একটু হাস্যরসে ডাইলিউট করে দিলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে বেশি। খারাপ কাজগুলো অতটা হয়তো তাদের কাছে মাথায় থাকবে না, তাদের কাছে তুলনামূলকভাবে ওই রসগ্রহণটাই মাথায় থাকবে, একটু মজার ব্যাপারগুলো। তো সেইগুলো ভেবে ভেবে করা, খানিকটা খানিকটা ইম্প্রোভাইজেশন, খানিকটা আমার চারপাশ থেকে যে সাহায্য পেয়েছি আমি নায়কদের কাছ থেকে, প্রোডাকশন হাউসের কাছ থেকে, স্ক্রিপ্ট রাইটাররা আমাকে যে মেটেরিয়াল দিয়েছেন, ডিরেক্টররা আমার ওপর যে ভরসা রেখেছেন, এবং দর্শক পছন্দ করছে বলে উত্তরাত্তর হয়তো সেটাকে তারপর তারাও একটু পুশ করবার জন্য আমাকে প্যাম্পার করেছেন, আমিও তখন আর একটু সেটাকে এগিয়ে নিয়ে গেছি। বাড়াবাড়ির আগের স্টেপে যাতে থামতে পারি এর একটা চেষ্টা করেছি, সাকসেসফুল হয়েছে কিনা সেটা দর্শক বলতে পারবে। কারণ কমেডির জায়গাটায় ঢুকে পড়লেই সাধারণত দর্শক একটা ব্যাপারের জন্য মুখিয়ে থাকেই বলবো, কারণ যে মজাটা তার খুব অ্যাকসেপ্ট করলে বা সবাই মিলে ভালো মুডে থাকলে ভাল লাগছে, তার মুড ততটা ভালো না লাগলে সে ওটাতেই হাসি না পেলে বলবে ক্যাতুকুতু দেওয়া হচ্ছে। কাজে কোথায় গিয়ে সেটাকে মজা করা হবে কিন্তু সেটাকে সত্যি করে তোলা যাবে, সেটাকে মনে হবে না যে বাড়াবাড়িটা এমন একটা জায়গায় গেল, মানে সেই মাপটা খুব সূক্ষ্ম, সবসময় আমরা পারি কিনা সেটা জানি না বলেই ইনসিকিউরিটি চলতে থাকে বলেই আমরা সাবধান থাকি। এই সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার, যদি কমেডির দিক থেকে বলো, যেরকমভাবে আমার জার্নিটা এগিয়েছে এভাবে এগিয়েছে। দ্বিতীয় প্রশ্ন আমার এটাই, এই অভিনয় জগতে আসতে গিয়ে জীবনে দায়িত্ব কি কি পালন করতে পারো না তুমি? পর্বত প্রমাণ, এবং আমি যদি সেগুলো বলতে শুরু করি তাহলে তো এটার উপরেই একটা ইন্টারভিউ হতে পারে, যে আমার কাছের মানুষদের ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে কি কি সেই অর্থে নেগলেক্ট করেছি। প্রায় একটা খুব ছেদো প্রায় মজার জিনিস দিয়ে শুরু করি। ধরো, আমার বিয়ে হবার পরে আমার স্ত্রী একেবারেই কোনোভাবে অভিনয়ের সাথে যুক্ত কোনো পরিবার থেকে আসেননি, তার ধারণাও ছিল না। এবং তাকে যখন আমি কোনো একটা বাড়িতে, আমাদের কোনো আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে, জন্মদিন, বউ ভাত, অমুক তমুক এইসব, বা হয়তো সিনেমার টিকিট কাটা রয়েছে, ফিরে এসে যাওয়ার প্ল্যান রয়েছে, তিনি সেজে বসে রইলেন, সময় চলে গেল, আলটিমেটলি তার যাওয়া হলো না এবং আমাদের হয়তো খাবার আনিয়ে খেতে হলো। এটা খুব কাছের যখন কোনো ইভেন্ট হয়,
তখন সেটা কিন্তু ইমোশনাল একটা বিরাট চাপ পড়তে পারে। কারণ আমি ওখানে কাজ করতে করতে ছটফট করছি, আমি কথা দিয়ে গেছি আমি 6:30টার মধ্যে ফিরবো। তারাও জানে যে একটা আনন্দ অনুষ্ঠানে বহুদিন বাদে কিছু মানুষের কাছে গিয়ে পৌঁছবো, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। পরবর্তীকালে যেটা হয়েছে তিনি বুঝেছেন, মেনে নিয়েছেন, এবং তিনি হয়তো আমার মা তখন বেঁচে ছিলেন, আমার কন্যা, তাদের নিয়ে তিনি চলে গেলেন। আমি যেটা পারলাম গেলাম, যখন পারলাম না গেলাম না। কিন্তু শুরুর দিকটা সহজ ছিল না। দ্বিতীয়ত, শুটিংয়ের জন্যে এটা তো বললাম যে কলকাতার মধ্যেই রয়েছি, কিন্তু কাছাকাছি কোথাও শ্যুট হচ্ছে, বললাম যে আসতে পারবো। কলকাতার মধ্যে নেই, পশ্চিমবঙ্গে নেই, ভারতের বাইরে রয়েছি। এই রকম সময় আমার বাড়িতে যত বড় বড় কাণ্ডগুলো হয়েছে, আমার স্ত্রী কোভিড ধরা পড়েছে, আমার মেয়ে মার্শাল আর্ট শেখে, তার প্র্যাকটিস করতে গিয়ে লেগে নাক ভেঙে গেছে, ব্লিড করছে ঝরঝর করে, বিভিন্ন ধরনের অসুস্থতা বাড়িতে, বিভিন্ন ডিজাস্টার, অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কিছু, একটা মানুষের জীবনে যা যা ঘটে, ছোট এবং বড় ঘটনা, কোনো সময় তারা আমায় পাননি বাড়িতে, এবং সেটা তারা সামলে নিয়েছেন। আমাকে পুরোটা ফোনে ফোনে করতে হচ্ছে, হয়তো অন্য কোথাও রয়েছি। আর আমার কন্যার একটা বিরাট বড় অপারেশন হয়েছে, তখন আমি সৃজিতের রাজকাহিনীর শুটিংয়ে আউটডোর। অপারেশন হয়ে গেছে, পরের দিন আমার স্ত্রী কন্যা দুজনেই সর্বোত্তভাবে চাইছেন যে আমি থেকে যাই, কিন্তু এত বড় একটা ইউনিট, তাতে হাতি ঘোড়া অমুক তমুক 14 রকম অ্যারেঞ্জ করা হয়েছে, এত টাকার একটা ইনভেস্টমেন্ট জড়িয়ে থাকে, তখন আমার কিছু করার থাকে না। আমি যাওয়ার পরে সৃজিতকে যখন পরে বলেছি, আমি তখন তার মধ্যে বলিনি যে ওর গিল্ট হবে, অপরাধ বোধ হবে, হয়তো আমার তো হচ্ছেই। সেই বললে না কেন আমি ডেটটা চেঞ্জ করার চেষ্টা করতাম। আমি বললাম আমি লাস্ট মোমেন্টে কী করে বলবো, আমি আর সেই জন্য চাইনি। কাজে এটা যে খুব মানে একদিক থেকে কি বলবো, খানিকটা সেলফিশের মতো আমাদের এই কাজগুলোর মধ্যে জড়িয়ে পড়তে হয়। আবার পাশাপাশি আমি যে খুব মহান কিছু করেছি এটা বলছি না, এটা প্রত্যেক অভিনেতার করতে হয়। মানে পরান্দা আমায় বলেছেন, পরান্দার কন্যা যখন হয়েছে তার তখন পরান্দা বাইরে আইপিডিএর সাথে থিয়েটার করে বেড়াচ্ছেন, দিন সাতেক বাদে বোধহয় ফিরেছেন, কারণ তখন তো পদঘাটের অবস্থা এত ইজি ছিল না। চেন অফ শোস করে এসে 7 দিন না কদিন বাদে কন্যাকে দেখেছেন। বলল সারা জীবন আমি জানি সেই কথাটা আমায় শুনতে হবেই বা সেই অপরাধ বোধ থাকবে, কিন্তু আমাদের প্রফেশনটা এটা, মেনে নিতে হবে। কাজেই অনেক কথা বলে ফেললাম, এগুলো একদম টিপ অফ দ্য আইসবার্গ, মানে কয়েকটা উদাহরণ দিলাম শুধু। এরকম ভুরি ভুরি জমে থাকে যেগুলো নিজের অসুবিধায় পড়ার থেকে অন্যকে অসুবিধায় ফেলা বেশি। নিজে অসুবিধায় পড়াও প্রচুর থাকে, মানে সেগুলো যদি বলতে শুরু করি, শুটিং করতে করতে পায়ের হাড় ভেঙে গেছে, সেই নিয়ে 4 ঘন্টা হাঁটাহাঁটি শুটিং করতে হয়েছে। কারণ যে ছেলে মেয়েরা প্রাইভেট ফান্ডিং একটা ছবি করছে তাদের বাড়িটা আর ভাড়া নেওয়ার ক্ষমতা নেই। আমি যদি তখন শুটিংটা বন্ধ করে দিই, তারা ওই বাড়িটায়, মানে এটা হয়েছে আমার সন্ধ্যে 7:30টার সময়, আর আমি বোধহয় ওই 11টা কি 12টা অবধি শ্যুট করেছি। আমার পায়ের হাড়টা তখন ভাঙা, আমি শট দিচ্ছি, ন্যাংচাতে ন্যাংচাতে যাচ্ছি, শটটুকু দিচ্ছি, আবার যেই কাট বলছে আমি বসে পড়ছি ওখানটা, এরকম অবস্থা। সেই পায়ের হাড় ভাঙা অবস্থায় আমি পায়ে প্লাস্টার নিয়ে থিয়েটার করছি। তাতে বলা হলো কম্পোজিশন চেঞ্জ করা হবে। আমি বললাম হ্যাঁ, একটা নামাজ পড়ার দৃশ্য ছিল তুগলকে, ডিরেক্টর বললো নামাজ পড়তে হবে না, কিন্তু করার সময় খেয়াল থাকে না, ওটা পড়েই আমি করলাম, কারণ মনে হয় তখন দৃশ্যটা সম্পূর্ণ হবে না, ওই নামাজটা এত জরুরি তখন। চিকুনগুনিয়া হয়েছে, ভাইজাগে শ্যুট করতে গেছি, আমার ইউরিন দিয়ে মাড়ি দিয়ে ব্লিড করছে, জ্বর হচ্ছে 104, তাই নিয়ে 10 দিন শ্যুট করেছি। এবার আবারও বলছি, এটা আমি করেছি বলে বড় করে বলার কিছু নেই। যদি আপনি যে কোনো অভিনয়ের সাথে যুক্ত কোনো মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেকের জীবনে দেখবেন বাবা বা মার ডেড বডি রেখে হয়তো এসে তারা থিয়েটারে শো করে গেছে, তারপর গিয়ে পুড়িয়েছে। আসলে এইটা এমন একটা প্রফেশন, ওই 2.5 ঘন্টায় দেখতে খুব ঝকঝকে তকতকে লাগে, মনে হয় অসম্ভব সুখের একটা চাকরি। কিন্তু এই একটা চাকরিতে আপনি আপনার কলিগকে বলতে পারবেন না কখনো, তুই আজকে আমারটা সামলে দে, আমি তারপরে তোর খাতাটা লিখে দেবো। এটা আপনাকেই করতে হবে, এবং এত টাকা এবং এত মানুষের বাকি সব কিছু এর সাথে জড়িয়ে থাকে। তাই আপনার মৃত্যু না হলে আপনি আপনার দায়িত্বটুকু এবং কাজটুকু করতে বাধ্য। এবং ওই যে বলছিলাম চিকুনগুনিয়া হয়েছিল, কমেডি নিয়ে আজকে এত কথা হচ্ছে বলে বলছি, ওটা ছিল কিন্তু একটা কমেডি ছবি। সেই ছবির নাম বলতে চাইছি না, সেই ছবি হিট করেনি। সেই ছবির আমি ছিলাম, বেনুদা ছিল, সব্যসাচী চক্রবর্তী, আরো অনেকে ছিল, পায়েল ছিল, কমলিকা ছিল। কিন্তু আমি 1 বালতি করে মাথায় জল ঢালছি, আমার টেম্পারেচার একটু নামাচ্ছি, এবং
তারপরে গিয়ে আবার শট দিচ্ছি। ডাক্তার কলকাতা থেকে ফোন করে করে বলছে 4:30 থেকে যদি জ্বর 5:30 হয় তাহলে ব্রেন হেমারেজ হতে পারে, তাহলে কিন্তু তোমাকে বাঁচাতে নাও পারা যেতে পারে। আর আমি ডান দিকে মাথা ঘোরালে মনে হচ্ছে 4 পা ডান দিকে চলে যাব, বাঁ দিকে মাথা ঘোরালে মনে হচ্ছে বাঁ দিকে চলে যাব, এত টল টল করছে। আর আমি মানুষকে এন্টারটেন করার জন্য আমার সাধ্যমতো পরিশ্রম করে হাসিয়ে যাচ্ছি দর্শককে। কাজেই হাসির পেছনে এতটাই যে কোনো জোকারের বা যে কোনো ভাঁড়ের কান্না বা পরিশ্রম লুকিয়ে থাকে, হাসানোটা খুব সহজসাধ্য ব্যাপার নয়। সোশ্যাল মিডিয়ার কথা, তুমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নাও। আমি আজকে দর্শকের 3টে প্রশ্ন আমি নিয়ে এসেছি, যারা কিনা একজন বলতে চাইছে শরৎ বোস রোডের পোস্ট অফিসের একটা কথা উল্লেখ করেছে, যেখানে তুমি নাকি লাইনে দাঁড়িয়ে তুমি বইও পড়তে এবং তোমার মাও থাকতো। এই ঘটনাটা একটু শুনি। এটা পাওয়া গেল, এটাও পেয়েছি আমি খুঁজে, অনেক খুঁজে পেয়েছি। এটা মানে বলার পরে আমার মনে পড়লো, আমিও প্রায় ভুলতে বসেছিলাম। আমি পড়ুয়া ছিলাম বলতে, আমি এখনো আমার খুব বই পড়ার অভ্যেস রয়েছে। সেগুলো যে সবকিছু খুব উচ্চমার্গের বই তা বলছি না, অনেক সময় সেটা শিশু সাহিত্য হয়তো। কিন্তু ছোটবেলা থেকে আমার পায়ের একটা সমস্যার জন্য আমি খেলাধুলার সাথে খুব একটা জড়িয়ে পড়তে পারিনি, উৎসাহটাও হয়নি। আমার পুরো জগৎটাই ছিল বইয়ের জগৎ, কল্পনার জগৎ, নিজে একা একা বসে তার একটা নিজস্ব জগৎ, একটা শিশুর যেরকম ভাবে হয় দীর্ঘদিন অবধি, সেই জগৎটা আমাকে ঘিরে রাখত। এবং তখন বাবা মারা গেছেন, এবং বাবা মাকে প্রায় কোনো কিছু এগুলো হ্যান্ডেল করতে দেননি। এবং হঠাৎ করে দুটি মানে অপ্রাপ্তবয়স্ক পুত্রকে নিয়ে মা এমন একটা জায়গায় পড়লেন, মাকেই সব কিছু হ্যান্ডেল করতে হচ্ছে। দাদা তখন আস্তে আস্তে ওই বাড়ির বাইরে, তখন দাদা ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমি তখন স্টুডেন্ট, মানে স্কুল পেরোইনি। আমি মার সাথে এইসব জায়গাগুলোয় যেতাম, ব্যাংকে, পোস্ট অফিসে ইত্যাদি ইত্যাদি। এবং তখন অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তখন তো পোস্ট অফিস বলো, টেলিফোন অফিস বলো, এগুলোর তো আজকের এই দিনের মতো হয়নি। এগুলোকে যে খোঁড়া করে দেওয়া হলো, ভূতের বাড়ির মতো দেখায় সব, তখন ওগুলোই মানুষের, সাধারণ মানুষের জোরের জায়গা ছিল। তা যাই হোক, সেখানটায় ওই লাইনে যখন দাঁড়াতে হতো, আমি হাতে বই নিয়ে যেতাম, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তাম। এটা তুমি বলায় মনে পড়লো, আমি সত্যি ভুলে গেছিলাম। এটা খুব মানে চমৎকার একটা স্মৃতি মনে করিয়ে দিলে। আমি আর মা দাঁড়িয়ে থাকতো। মার অনেক সময় দাঁড়াতে যেহেতু একটু কষ্ট হতো, তখন একটু বয়সও হচ্ছে, আমি মাকে সাধারণত একটা বেঞ্চে বসিয়ে দিতাম। আমি লাইনটা দিতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তাম, তারপর কাছাকাছি চলে গেলে মাকে ডেকে নিতাম, কারণ সইটা আমার দরকার, বা হয়তো আমাকে আমার সাথে জয়েন্টলি কিছু একটা ইয়ে করার। শরীরও তখন মার একটু খারাপ হয়েছিল, কাজে তখনও ইয়ে করতে হতো। তো খুব নস্টালজিক করে দিতে। রনিদার সাথে গল্প করতে গেলে সারাদিন লেগে যাবে। আমরা একটু সংক্ষেপে আসি, শেষের দিকে চলে আসি। মোদ্দা কথা যেটা, 15 থেকে 19 তারিখ হাউসফুল বিকেলে দেখুন ফুল গোলমাল, ঠিক বিকেল 4টায় কালার্স বাংলা সিনেমাতে। একদম শেষ, সেটা হচ্ছে দর্শকদের একটা আবদার বলতে পারি, দুই বাংলার দর্শকদের একটি আবদার। থিয়েটার বলো, তোমার সিনেমা বলো, বিভিন্ন জায়গায় ছাড়াও তোমার একটি আলাদা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে গান গাওয়া। দুটো লাইন যদি তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি দুটো লাইন যদি একটু গিয়ে দাও। আচ্ছা, আমি যখন প্রথম থিয়েটার করতে শুরু করি, তখন আমার ধারণা ছিল আমি হোপলেস অ্যাক্টর, এবং আমাকে অভিনয়ে ডাকা হচ্ছে তার কারণ আমি গানের কোনো একটা চরিত্র উতরে দিতে পারবো বলে। মানে আমাকে তখন ওই চরিত্রগুলোই দেওয়া হতো। আচ্ছা। এবং তখন আমি দুটো নাটকে, দুটো না তার বেশি, 3টে কি 4টে নাটকে আমি মিউজিক কম্পোজও করেছিলাম। ওকে। তা তারপরে তো ব্যান্ড হয়, সেটার জন্য লিখি, কম্পোজ করি, তারপর ব্যান্ডটা উঠেও যায়। কিন্তু আমি সেই থিয়েটারের জন্য যে একটা গানে সুর দিয়েছিলাম, সেই গান একটা গাইছি। এই মজার ব্যাপার হচ্ছে থিয়েটারটা লেখা ছিল কৌশিক গাঙ্গুলির। ওকে, নাম বেনাম বলে একটা নাটক হয়েছিল গান্ধার থেকে, সেটার নাচের কোরিওগ্রাফি এবং গান দুটোই আমার করা ছিল। তাপস সেন এটার আলো করেছিলেন, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশন ছিল। তা সেটারই একটুখানি গাইছি। কথাগুলো অফকোর্স কৌশিক গাঙ্গুলির লেখা। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আম পাকে,
এভাবেই পাকে প্রেম পরিণতি পরিণয়, আমরা রাজার ছেলে কিংবা ওপরি নয়, তাই তো মিটিং করে বিয়েটা পাকাতে হয়। আমপাকে 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 বৈশাখে, কুলপাকে ফাগুনে, কাঁচা প্রেম পাকা হয় যোগের আগুনে। আমপাকে। অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ দর্শক বন্ধুদের তোমরা এতক্ষণ ধরে দেখার জন্য। এরকমই ইন্টারভিউ দেখতে হলে সিটি টকিজকে ফলো করো। নমস্কার, ভালো থেকো সবাই। আমি একটা কোট তোমাকে কথা বলি। মিডিয়াতে একটি কথা এসেছিল, যেটা তোমারই বক্তব্য, সেটাকে কাটছাট করে বলা হয়েছে যে মায়ের শ্রাদ্ধ আমি করিনি। এতে কতটা মাথা ঠান্ডা রাখতে পেরেছিল তুমি? বাংলার মানুষ উৎপল দত্তের পরে তোমাকে মনে করে। দ্বিতীয়ত, এই মুহূর্তে সারা ভারতবর্ষে খুবই ফেমাস প্রকাশ রাজ।